मेरे प्यारे देशवासियों नमस्कार। আমার প্রিয় দেশবাসী নমস্কার। মনের কথায় 2020-তে আমার অর্ধেক সফর শেষ করে ফেললাম। এই সময়ে আমরা অনেক বিষয়ে কথা বলেছি। স্বাভাবিকভাবেই এই যে বিশ্বব্যাপী মহামারী এসেছে, মানব জাতির উপরে যে সংকট এসেছে, সেই বিষয়ে আমাদের কথাবার্তা কিছু বেশি হচ্ছে। কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি ক্রমাগত লোকজন একটি বিষয়ে আলোচনা করছে, এই বছরটা কবে যে শেষ হবে। কেউ কাউকে ফোন করছেন, তো কথাবার্তায় এই বিষয়ে শুরু হচ্ছে যে এই বছরটা কেন তাড়াতাড়ি শেষ হচ্ছে না। কেউ লিখছেন, বন্ধুদের সঙ্গে গল্প করছেন আর বলছেন যে এই বছরটা ভালো না। কেউ কেউ বলছেন 2020 শুভ নয়। ব্যাস, মানুষ এটাই চাইছেন যে যে কোনোভাবে এই বছরটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। সাথীরা, কখনো কখনো ভাবি যে এমন কেন হচ্ছে। হতে পারে এমন কথাবার্তার কিছু কারণও আছে। 6-7 মাস আগে এটা আমরা জানতাম নাকি যে করোনার মতো সংকট আসবে আর তার বিরুদ্ধে এত দীর্ঘ লড়াই চলবে। এই সংকট তো রয়েই গিয়েছে। ওপর থেকে দেশে নিত্য নতুন সমস্যা সামনে চলে আসছে। সম্প্রতি কিছুদিন আগে দেশের পূর্বভাগে সাইক্লোন আমফান এসেছে, তো পশ্চিমভাগে সাইক্লোন নিসর্গ এসেছে। কত রাজ্যে আমাদের কৃষক ভাই বোন পঙ্গপালের হামলায় ব্যতিব্যস্ত রয়েছেন। আর কিছু নয় তো দেশের কিছু অংশে ছোট ছোট ভূমিকম্প তো থামার নামই করছে না। আর এসবের মধ্যে আমাদের কিছু পড়শিদের দ্বারা যা হচ্ছে, দেশ তার চ্যালেঞ্জকেও সামলাচ্ছে। বাস্তবে একসঙ্গে এতগুলি সমস্যা, এই ধরনের সমস্যা খুব কমই দেখা বা শোনা যায়। অবস্থা তো এমন হয়েছে যে কিছু ছোট ছোট ঘটনা ঘটলেও মানুষ তাকেও এই চ্যালেঞ্জগুলির সঙ্গে মিলিয়ে দেখছে। বন্ধুরা, সমস্যা আসে, সংকট আসে, কিন্তু প্রশ্ন হলো এই যে এই সমস্যাগুলির কারণে কি 2020 বছরটাকে আমাদের খারাপ মেনে নিতে হবে? শুরুর 6 মাস যেমন কেটেছে, সেই কারণে গোটা বছরটাই এমনই যাবে, এটা মেনে নেওয়া কি ঠিক? না মশাই, আমার প্রিয় দেশবাসী, একেবারেই না। এক বছরে একটা চ্যালেঞ্জ আসুক বা 50টা চ্যালেঞ্জ আসুক, সংখ্যায় কম বেশির জন্য সে বছর খারাপ হয়ে যায় না। ভারতের ইতিহাসই হলো বিপদ আর চ্যালেঞ্জের বিরুদ্ধে বিজয় অর্জন করে আরও বেশি উজ্জ্বলতা প্রকাশ করার। শত শত বছর ধরে আলাদা আলাদা আক্রমণকারীরা ভারতের উপর হামলা চালিয়েছে, সংকটে ফেলেছে। মানুষ ভাবছিলেন যে ভারতের কাঠামোই বদলে যাবে, ভারতে সংস্কৃতি শেষ হয়ে যাবে। কিন্তু এই সংকটগুলি থেকে ভারত আরও পরিচ্ছন্ন হয়ে সামনে এসেছে। সাথীরা, আমাদের এখানে বলা হয় সৃজন হলো শাশ্বত, সৃজন নিরন্তর। আমার একটি গানের পংক্তি মনে আসছে, ইহ কল কল ছল ছল বহতি ক্যা कहती गंगा धारा। ইহ কল কল ছল ছল বহতি ক্যা कहती गंगा धारा। युग युग से बहता आता ইহ পুণ্য প্রবাহ হামারা। গানে এরপর বলা হয়েছে, क्या उसको रोक सकेंगे, मिटाने वाला मिट जाए, कंकर पत्थर की रास्ता, कंकर पत्थर की रास्ता क्या बाधा बनकर आए। ভারতেও যেখানে একদিকে বড় বড় সংকট এসেই গিয়েছে, সেখানেই সব বাধা দূর করে অনেক অনেক সৃজনও হয়েছে। নতুন সাহিত্য সৃষ্টি হয়েছে, নতুন অনুসন্ধান হয়েছে, নতুন সিদ্ধান্ত তৈরি হয়েছে। অর্থাৎ সংকটের সময়ই প্রতিটি ক্ষেত্রে সৃজনের প্রক্রিয়া বজায় থেকেছে। আর আমাদের সংস্কৃতি পুষ্পিত পল্লবিত হতে থেকেছে, দেশ আগে এগোতে থেকেছে। ভারত সর্বদাই
সংকটসমূহকে সাফল্যে ছিঁড়েতে পরিবর্তিত করেছে, এই ভাবনার থেকেই আমাদের আজও এই সমস্ত সংকটের মধ্যে আগে এগিয়েই যেতে হবে। আপনারাও এই ভাবনা থেকেই আগে এগিয়ে যান। 130 কোটি দেশবাসী আগে এগোলে এই বছরই দেশের জন্য এক নতুন কীর্তিমান স্থাপনের বছর হিসেবে প্রমাণিত হবে। এই বছরে নতুন লক্ষ্য প্রাপ্তি ঘটবে, নতুন উড়ান শুরু হবে, নতুন উচ্চতাকে স্পর্শ করবে। আমার পূর্ণ বিশ্বাস আছে 130 কোটি দেশবাসীর শক্তির ওপর আছে, আপনাদের সবার ওপর আছে, এই দেশের মহান পরম্পরার ওপর আছে। আমার প্রিয় দেশবাসী, সংকট যতই বড় হোক, ভারতের ঐতিহ্য নিঃস্বার্থভাবে সেবার প্রেরণা দেয়। ভারত যেভাবে কঠিন দিনগুলিতে বিশ্বকে সহায়তা করেছে, তারই ফল আজ শান্তি আর বিকাশে ভারতের ভূমিকাকে আরও শক্তিশালী করেছে। পৃথিবী এই সময়ে ভারতের বিশ্ব মৈত্রীর ভাবনাকে বেশি করে অনুভব করছে, আর তার সঙ্গেই বিশ্বে নিজের সার্বভৌমত্ব ও সীমান্তকে রক্ষার জন্য ভারতের শক্তি আর ভারতের কমিটমেন্টকে দেখেছে। লাদাখে ভারতের ভূমির দিকে যারা চোখ তুলে তাকিয়েছে, তারা কড়া জবাব পেয়েছে। ভারত বন্ধুত্বকে সম্মান জানাতে জানে, আবার চোখের উপর চোখ রেখে দেখতে আর উচিত জবাব দিতেও জানে। আমাদের বীর সৈনিকরা দেখিয়ে দিয়েছে যে তারা কখনো ভারত মাতার গৌরবের উপর কোনো প্রভাব পড়তে দেবে না। বন্ধুরা, লাদাখে আমাদের যে বীর জওয়ানরা শহীদ হয়েছেন, তাঁদের শৌর্যের প্রতি গোটা দেশ প্রণাম জানাচ্ছে, শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। গোটা দেশ তাঁদের প্রতি কৃতজ্ঞ, তাদের প্রতি নতমস্তক। এই সাথীদের পরিবারের তরফ থেকে প্রত্যেক ভারতীয় তাঁদের হারানোর যন্ত্রণা অনুভব করেন। নিজেদের সুসন্তানের বলিদানে তাদের পরিজনেরা যে গর্ব, যে ভাবাবেগ অনুভব করেন, সেটাই তো দেশের শক্তি। আপনারা দেখেছেন যাদের সন্তানেরা শহীদ হয়েছেন, তাদের মাতা পিতা নিজের আরেক সন্তানকেও, ঘরের অন্য সন্তানদেরও সেনাবাহিনীতে পাঠানোর কথা বলেছেন। বিহারের বাসিন্দা শহীদ কুন্দন কুমারের বাবার কথাগুলি কানে বাজছে। তিনি বলছিলেন নিজের নাতিদেরও দেশরক্ষার জন্য সেনাবাহিনীতে পাঠাবো। এই সাহস প্রত্যেক শহীদ পরিবারের, বাস্তবে এই পরিজনদের ত্যাগ পূজার যোগ্য। ভারত মাতাকে রক্ষার যে শপথ নিয়ে আমাদের জওয়ানেরা বলিদান দিয়েছেন, সেই শপথকেই আমাদেরও জীবনের উদ্দেশ্য বানাতে হবে, প্রত্যেক দেশবাসীকেও বানাতে হবে, যাতে সীমান্ত রক্ষার জন্য দেশের শক্তি বাড়ে, দেশ আরও বেশি সক্ষম হয়, দেশ আত্মনির্ভর হয়। সেটাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে। আমাকে আসাম থেকে রজনীজি লিখেছেন, তিনি পূর্ব লাদাখে যা কিছু হয়েছে সেসব দেখার পর একটি শপথ করেছেন, আর সেই শপথ হলো এই যে তিনি লোকালই কিনবেন। শুধু তাই নয়, লোকালের জন্য ভোকালও হবেন। এই বার্তা আমি দেশের সব প্রান্ত থেকে পাচ্ছি। অনেকেই আমাকে চিঠি লিখে জানাচ্ছেন যে তারা এই দিকেই অগ্রসর হচ্ছেন। এভাবেই তামিলনাড়ুর মাদুরাই থেকে মোহন রামামূর্তি লিখেছেন, ভারতকে ডিফেন্সের প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর দেখতে চান। সাথীরা, স্বাধীনতার আগে আমাদের দেশ ডিফেন্স সেক্টরে বিশ্বের বহু দেশের থেকে আগে এগিয়েছিল। আমাদের দেশে অনেকগুলি অর্ডিন্যান্স ফ্যাক্টরি ছিল।
সেই সময় অনেক দেশ যারা আমাদের থেকে পিছিয়ে ছিল, আজ তারা আমাদের থেকে এগিয়ে। স্বাধীনতার পর আমাদের দেশে ডিফেন্স সেক্টরে যে প্রচেষ্টা নেওয়া উচিত ছিল, আমাদের আগের অভিজ্ঞতার যে লাভ ওঠানো উচিত ছিল, আমরা সেই লাভ ওঠাতে পারিনি। কিন্তু আজ ডিফেন্স সেক্টরে টেকনোলজির ক্ষেত্রে ভারত আগে এগোনোর লাগাতার প্রচেষ্টা করছে। ভারত আত্মনির্ভরতার দিকে পদক্ষেপ নিচ্ছে। সাথীরা, যে কোনো অভিযান, পিপলস পার্টিসিপেশন, জনতার অংশগ্রহণ ছাড়া সম্পূর্ণ হতে পারে না। আর সেই জন্য আত্মনির্ভর ভারতের দিশায় এক নাগরিক হিসেবে আমাদের সবার সংকল্প, সমর্পণ আর সহযোগিতা খুব দরকার, আবশ্যিক। আপনি লোকাল কিনবেন, লোকালের জন্য ভোকাল হবেন, তো বুঝে নেবেন আপনি দেশকে শক্তিশালী করতে আপনার ভূমিকা পালন করছেন। এটাও এক অর্থে দেশেরই সেবা। আপনি যে কোনো প্রফেশনেরই হতে পারেন। প্রত্যেক জায়গায় দেশ সেবার বিরাট স্কোপ আছে। দেশের প্রয়োজনটা বুঝে যে কোনো কাজ করলেও দেশেরই সেবা করা হয়। আপনার এই সেবাই দেশকে কোথাও না কোথাও শক্তিশালী করে। আর আমাদের এটাও মনে রাখতে হবে, আমাদের দেশ যত শক্তিশালী হবে, বিশ্বে শান্তির সম্ভাবনাও ততই শক্তিশালী হবে। আমাদের এখানে বলা হয়, বিদ্যা বিবাদায় ধনং মাদায়, বিদ্যা বিবাদায় ধনং মদায়, শক্তি পড়ে সাং পরিপীড়নায়, খলস্য সাধ বিপরীতম এতৎ, জ্ঞানায় দানায় চ রক্ষণায়। অর্থাৎ কোনো ব্যক্তি দুষ্ট স্বভাবের হলে তিনি বিদ্যার প্রয়োগ ব্যক্তি বিবাদে, সম্পদের প্রয়োগ অহমিকায়, আর শক্তির প্রয়োগ অপরকে কষ্ট দেওয়ার জন্য করে থাকেন। কিন্তু সজ্জনের বিদ্যা জ্ঞানের জন্য, সম্পদ সাহায্যের জন্য, আর শক্তির প্রয়োগ রক্ষার জন্য ব্যবহার হয়ে থাকে। ভারতের নিজস্ব শক্তি সর্বদাই এই ভাবনা থেকেই ব্যবহার করা হয়েছে। ভারতের সংকল্প হল ভারতের স্বাভিমান ও সার্বভৌমত্ব রক্ষা। ভারতের লক্ষ্য হল আত্মনির্ভর ভারত। ভারতের পরম্পরা হল ভরসা আর বন্ধুত্ব। ভারতের ভাবনা হল মৈত্রী। আমরা এই আদর্শগুলি নিয়েই আগে এগিয়ে যাব। আমার প্রিয় দেশবাসী, করোনার সংকটের সময়ে লকডাউন থেকে দেশ বেরিয়ে এসেছে। এখন আমরা আনলকের পর্বে আছি। আনলকের এই সময়ে দুটি বিষয়ে খুব ফোকাস থাকতে হবে: করোনাকে হারানো আর অর্থ ব্যবস্থাকে শক্তিশালী করা, তাকে শক্তি দেওয়া। বন্ধুরা, লকডাউন থেকে বেশি সতর্কতা আমাদের আনলকের সময় রাখতে হবে। আপনার সতর্কতাই আপনাকে করোনা থেকে বাঁচাবে। এই কথা সর্বদা মনে রাখতে হবে যে যদি আপনি মাস্ক না পরেন, 2 গজের দূরত্ব না করেন, অথবা যদি অন্যান্য প্রয়োজনীয় সাবধানতা পালন না করেন, তাহলে আপনি আপনার সঙ্গে সঙ্গে অন্যদেরও বিপদে ফেলে দিচ্ছেন, বিশেষ করে বাড়ির বাচ্চা আর প্রবীণদের। সেই জন্য প্রত্যেক দেশবাসীর কাছে আমার অনুরোধ হলো, আর অনুরোধে আমি বারবার বলছি, আমি অনুরোধ করছি, আপনারা বেপরোয়া হবেন না। নিজেদের খেয়াল রাখুন আর অন্যদেরও। সাথীরা, আনলকের সময়ে এমন অনেক কিছুই আনলক হচ্ছে, যেগুলি ভারতে দশকের পর দশক বন্ধ হয়েছিল। বহু বছর আমাদের মাইনিং সেক্টর লকডাউন হয়েছিল। কমার্শিয়াল অকশনকে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতিকে পুরোপুরি বদলে দিয়েছে। কিছুদিন আগেই প্রথম স্পেস সেক্টরে ঐতিহাসিক সংস্কার হয়েছে।
এই সংস্কারের মাধ্যমে বহু বছর ধরে লকডাউনে পড়ে থাকা এই সেক্টর স্বাধীনতা পেয়েছে। এর ফলে আত্মনির্ভর ভারতের অভিযান কেবল গতিই পাবে না, পরন্তু দেশ টেকনোলজিতেও অ্যাডভান্স হবে। নিজেদের কৃষিক্ষেত্রের দিকে তাকালে দেখবেন এই সেক্টরেও অনেক কিছু বহু বছর ধরে লকডাউন হয়ে ফেঁসে আছে। এই সেক্টরকেও সম্প্রতি আনলক করা হয়েছে। এর ফলে যেমন একদিকে কৃষকেরা নিজেদের ফসল যেখানে খুশি যে কোনো দামে বেচার স্বাধীনতা পেয়েছেন, তেমনি অন্যদিকে তাদের অধিক ঋণ পাওয়াও সুনিশ্চিত করা গিয়েছে। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমাদের দেশ এইসব সংকটের মধ্যেই ঐতিহাসিক নির্ণয় নিয়ে বিকাশের নতুন রাস্তা খুলে দিচ্ছে। আমার প্রিয় দেশবাসী, প্রত্যেক মাসে আমরা এমন খবর পড়ি বা দেখি যেগুলি আমাদের ভাবুক করে তোলে। এগুলি আমাদের এমন কথা স্মরণ করায় যে কিভাবে প্রত্যেক ভারতীয় একে অপরের সহায়তার জন্য তৎপর ছিলেন। তাঁরা যা কিছু করা সম্ভব সেটাই করার কাজে জুটেছিলেন। অরুণাচল প্রদেশ থেকে এমনই একটি প্রেরণাদায়ক কাহিনী আমি মিডিয়া থেকে পড়েছি। এখানে সিয়াং জেলার মিরেম গ্রাম সেই অদ্ভুত কাজ করে দেখিয়েছে, যা গোটা ভারতের জন্য একটি উদাহরণ হয়ে গিয়েছে। এই গ্রামে কিছু মানুষ বাইরে থেকে চাকরি করতেন। গ্রামবাসীরা দেখলেন যে করোনা মহামারীর সময় এরা সবাই নিজেদের গ্রামের দিকে ফিরে আসছেন। এই অবস্থায় গ্রামবাসীরা শুরুতেই গ্রামের বাইরে কোয়ারেন্টিনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন। তারা নিজেরাই একজোট হয়ে গ্রামের থেকে কিছু দূরে 14টি অস্থায়ী ঝুপড়ি বানিয়ে দেন। আর এই সিদ্ধান্ত নেন যে গ্রামের মানুষেরা ফিরে আসলে তাদের এই ঝুপড়িগুলিতে কিছুদিন কোয়ারেন্টিনে রাখা হবে। এই ঝুপড়িগুলিতে শৌচালয়, বিদ্যুৎ, জল বা প্রাত্যহিক প্রয়োজনের প্রতিটি বিষয়ের ব্যবস্থা করা হয়েছিল। নিশ্চিতই মিরেম গ্রামের লোকেদের এই গণ উদ্যোগ আর সচেতনতা সকলের নজর তাদের দিকে আকর্ষণ করেছে। বন্ধুরা, আমাদের এখানে বলা হয়, স্বভাবং না জাহাতি এব সাধু আপদ্রতপি সন কর্পূর পাবক স্পৃষ্ট সৌরভং লভতেতরম। অর্থাৎ কর্পূর যেমন আগুনে তপ্ত হলেও নিজের সুগন্ধকে ত্যাগ করে না, তেমনি ভালো মানুষেরা বিপদেও নিজেদের গুণ, নিজেদের স্বভাব ত্যাগ করেন না। আজ আমাদের দেশে যে শ্রম শক্তি আছে, যে শ্রমিক সাথীরা আছেন, তাঁরাও এর জীবন্ত উদাহরণ। আপনারা দেখুন, এই সময়ে আমাদের প্রবাসী শ্রমিকদের এমন কত কাহিনী সামনে আসছে যেগুলি গোটা দেশকে প্রেরণা দিচ্ছে। ইউপির বারাবাঙ্কিতে গ্রামে ফিরে আসা মজদুররা কল্যাণী নদীর প্রাকৃতিক চেহারা ফেরানোর জন্য কাজ করছেন। নদী উদ্ধার হতে দেখে আশেপাশের কৃষকেরা, আশেপাশের মানুষ রীতিমতো উৎসাহিত। গ্রামে ফেরার পর কোয়ারেন্টিন সেন্টারে থাকার সময়, আইসোলেশন সেন্টারে থাকার সময় আমাদের শ্রমিক সাথীরা যেভাবে নিজেদের কুশলতাকে ব্যবহার করে নিজেদের আশেপাশের পরিস্থিতিকে বদলে দেন, সেটা অত্যাশ্চর্য। কিন্তু সাথীরা, এমন কতই কাহিনী দেশের লাখো গ্রামের রয়েছে যেগুলি আমাদের কাছে পৌঁছয়নি। আমাদের দেশের যেমন স্বভাব হলো, আমার বিশ্বাস সাথীরা, আপনাদের গ্রামেও, আপনার আশেপাশেও এমন অনেক ঘটনা ঘটেছে। যদি আপনাদের এমন কথা জানা থাকে, তো আপনি এমন প্রেরণাদায়ী ঘটনা আমাকে অবশ্যই লিখুন। সংকটের এই সময়ে এমন সদর্থক ঘটনাগুলি অন্যদেরও প্রেরণা দেয়। আমার প্রিয় দেশবাসী, করোনা ভাইরাস নিশ্চিতভাবেই আমাদের জীবনযাপনের পদ্ধতিতে পরিবর্তন এনে দিয়েছে। আমি লন্ডন থেকে প্রকাশিত ফিনান্সিয়াল টাইমসে একটি দারুণ মনোগ্রাহী প্রবন্ধ পড়ছিলাম। তাতে লিখেছে,
করোনার সময়ে আদা, হলুদ সমেত অন্যান্য মশলার চাহিদা এশিয়া ছাড়া আমেরিকাতেও বেড়ে গিয়েছে। পুরো দুনিয়ার নজর এই সময়ে নিজেদের ইমিউনিটি বাড়ানোর উপর রয়েছে, আর ইমিউনিটি বাড়ানোর মতো এই সামগ্রীগুলির সম্পর্ক রয়েছে আমাদের দেশের সঙ্গে। আমাদের এর বিশেষত্ব বিশ্বের মানুষদের এমন সহজ আর সরল ভাষায় বলা উচিত যাতে তারা সহজে বুঝতে পারে, আর আমরা এক হেলদিয়ার প্ল্যানেট বানানোয় নিজেদের অংশগ্রহণ রাখতে পারি। আমার প্রিয় দেশবাসী, করোনার মতো সংকট যদি না আসতো তাহলে হয়তো জীবন কি, জীবন কেন, জীবন কেমন আমাদের সম্ভবত এটা মনেই আসতো না। অনেক লোক এই কারণে মানসিক চাপে রয়েছেন। তো অন্যদিকে লোকেরা আমাকে এটাও শেয়ার করেছে যে কিভাবে লকডাউনের সময়ে আনন্দের ছোট ছোট গল্পগুলিও যেগুলি জীবনকে রিডিসকভার করেছে। অনেক মানুষ আমাকে পরম্পরাগত ইনডোর গেমস খেলতে খেলতে পুরো পরিবারের সাথে তার আনন্দ পাওয়ার অভিজ্ঞতা পাঠিয়েছে। সাথীরা, আমাদের দেশে পরম্পরাগত খেলার অতি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। যেমন আপনারা একটা খেলার নাম শুনে থাকবেন, পঁচিসি। এই খেলাই তামিলনাড়ুতে পল্লাঙ্গুলি, কর্ণাটকে অলিগুলি মানে, আর অন্ধ্রপ্রদেশে বামন গন্টলু নামে খেলা হয়। এটি এক ধরনের স্ট্র্যাটেজি গেম যাতে একটি বোর্ডকে ব্যবহার করা হয়। তাতে অনেকগুলি খাঁচা থাকে, তাতে থাকা অনেক গুলি বা বীজকে প্রতিপক্ষ খেলোয়াড়কে ধরতে হয়। বলা হয় যে এই গেম দক্ষিণ ভারত থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়েছে। সাথীরা, আজ প্রত্যেক বাচ্চা সাপ লুডো খেলার বিষয়ে জানে, কিন্তু আপনি কি জানেন যে এটিও ভারতের একটি পরম্পরাগত গেমেরই এক রূপ, যাকে মুখ্য পাটম বা পরমপাদম বলা হতো। আমাদের এখানকার আরেকটি পরম্পরাগত খেলা হলো গুট্টা। বড়রাও গুট্টা খেলেন আর বাচ্চারাও। ব্যাস একই আকারের 5টি পাথরের টুকরো নিন আর আপনি গুট্টা খেলার জন্য তৈরি। একটি পাথর বাতাসে ছুঁড়ে দিন, আর পাথরটি বাতাসে থাকতে থাকতে মাটিতে থাকা বাকি পাথরগুলি তুলে নিতে হবে। সাধারণভাবে আমাদের এখানে ইনডোর খেলায় বড় রকমের সাধনের দরকার পড়ে না। কেউ একটা চক বা পাথর নিয়ে আসে, সেটি দিয়ে জমির উপরে দাগ কেটে দেন, আর ফের খেলা শুরু হয়ে যায়। যেসব খেলায় ডাইসের দরকার পড়ে, কড়ি অথবা তেঁতুলের বীজ দিয়ে সেই প্রয়োজন মিটে যায়। বন্ধুগণ, আমি জানি আজ যখন আমি একথা বলছি তখন কতজন নিজের ছোটবেলায় ফিরে গেছেন, কতজনের হয়তো নিজের ছোটবেলার দিনগুলি মনে পড়েছে। আমি এটাই এবার বলবো যে সেই দিনগুলি আপনারা ভুলেছেন কেন? আমাদের বাড়িতে দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমা, বাড়ির বয়স্কদের প্রতি অনুরোধ যে আপনারা যদি এই খেলাগুলি নবীন প্রজন্মকে ট্রান্সফার না করেন তাহলে কে করবে? যখন অনলাইন পড়াশোনার কথা উঠছে তখন ব্যালেন্স রাখার জন্য, অনলাইন খেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এমনটা করতেই হবে। আমাদের নবীন প্রজন্মের জন্যেও, আমাদের স্টার্ট আপের জন্যেও এখানে নতুন একটি সুযোগ এসেছে। আমাদের ভারতের পরম্পরাগত ইনডোর গেমসগুলিকে নতুন এবং আকর্ষক রূপে তুলে ধরতে হবে। এগুলির সঙ্গে যুক্ত সরঞ্জাম সরবরাহকারী, সাপ্লাই করেন যারা স্টার্ট আপস, অনেক জনপ্রিয় হয়ে উঠবে। আর আমাদের এটাও মনে রাখতে হবে আমাদের ভারতীয় খেলাগুলিও তো লোকালি, আর আমরা লোকালের জন্য ভোকাল হওয়ার শপথ আগেই নিয়েছি। আর আমার বাল্যসখা বন্ধুগণ, প্রত্যেক বাড়ির শিশুদের প্রতি, আমার ক্ষুদে বন্ধুদের প্রতি আজ আমি একটি বিশেষ অনুরোধ রাখছি। বাচ্চারা, তোমরা আমার অনুরোধ রাখবে তো? দেখো, আমার অনুরোধ হলো আমি যা বলছি তোমরা অবশ্যই করবে। একটা কাজ করবে, যখন কিছুটা সময় পাবে তখন মা বাবাকে জিজ্ঞেস করে মোবাইল ফোন নিয়ে তোমার দাদু, দিদা,
ঠাকুরদা ঠাকুমা কিংবা বাড়িতে যত বয়স্ক মানুষ আছেন তাদের ইন্টারভিউ রেকর্ড করো, নিজের মোবাইল ফোনে করো। যেমনটি তোমরা হয়তো টিভিতে দেখেছো কিভাবে সাংবাদিকরা ইন্টারভিউ করেন, ব্যাস ঠিক তেমনই ইন্টারভিউ তোমরা নাও। আর তোমরা তাদেরকে অবশ্যই প্রশ্ন করবে যে শৈশবে তাদের অভ্যাসগুলি কেমন ছিল, তারা কোন ধরনের খেলা দেখতেন, কখনো নাটক দেখতে যেতেন, সিনেমা দেখতে যেতেন, কখনো ছুটির সময় মামার বাড়ি যেতেন, কখনো খেতে খামারে যেতেন, উৎসব কিভাবে পালন করতেন। এমনই অনেক প্রশ্ন তোমরা তাদের জিজ্ঞেস করতে পারো। তাদের 40-50 বছর 60 বছর পুরনো জীবনে ফিরে যেতে অনেক ভালো লাগবে আর জানতে পারবে 40-50 বছর আগে ভারত কেমন ছিল, আপনারা যেখানে থাকেন সেই এলাকা কেমন ছিল, সেখানকার পরিসর কেমন ছিল, মানুষের আচার আচরণ কেমন ছিল, সব কিছু অত্যন্ত সহজে তোমরা শিখতে পারবে, জানতে পারবে। আর তোমরা দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর পরিবারের জন্য একটি অত্যন্ত অমূল্য সম্পদ, একটি ভালো ভিডিও অ্যালবামও তৈরি হয়ে যাবে। বন্ধুগণ, এটা সত্য যে আত্মকথা কিংবা জীবনী, অটোবায়োগ্রাফি কিংবা বায়োগ্রাফি ইতিহাসের সত্যির কাছে যাওয়ার জন্য অত্যন্ত উপযোগী মাধ্যম হয়ে ওঠে। তোমরাও নিজেদের বাড়ির বয়স্কদের সঙ্গে যখন কথা বলবে তখন তাদের সময়ের কথাগুলি, তাদের শৈশব, তাদের যৌবনের সময়ের কথা আরও সহজভাবে বুঝতে পারবে। এটি ভালো সুযোগ যে বয়স্করাও নিজেদের শৈশব সম্পর্কে তাদের বাড়ির শিশুদের বলবেন। বন্ধুগণ, দেশের একটি বড় অংশে এখন বর্ষা পৌঁছে গিয়েছে। এবার বর্ষা নিয়ে আবহাওয়া বিজ্ঞানীরাও অত্যন্ত উৎসাহিত, অনেক আশা ব্যক্ত করছেন। বর্ষা ভালো হলে আমাদের কৃষকদের ফসল ভালো হবে, পরিবেশ ও শস্য শ্যামলা হয়ে উঠবে, বর্ষা ঋতুতে প্রকৃতিও যেন রিজুভেনেট করে নেয়। মানব প্রাকৃতিক সম্পদগুলিকে যতটা গ্রহণ করে, প্রকৃতি একভাবে বর্ষার সময় এই রিক্ততা পূরণ করে রিফিলিং করে। কিন্তু এই রিফিলিং তখনই হতে পারে যখন আমরাও এক্ষেত্রে আমাদের পৃথিবী মায়ের সঙ্গ দেব, নিজেদের দায়িত্ব পালন করব। আমাদের সামান্য প্রচেষ্টা প্রকৃতিকে, পরিবেশকে অনেক সাহায্য করে। আমাদের কিছু দেশবাসী তো এতে অনেক বড় কাজ করছে। কর্ণাটকের মন্ডাবলিতে একজন 80-85 বছর বয়সী বৃদ্ধ রয়েছেন কামে গৌড়া। কামে গৌড়াজি একজন সাধারণ কৃষক, কিন্তু তার ব্যক্তিত্ব অত্যন্ত অসাধারণ। তিনি একটি এমন কাজ করেছেন যে কেউ শুনলে আশ্চর্য হবেন। 80-85 বয়সী কামে গৌড়াজি নিজের পশুগুলিকে চড়াতে নিয়ে যেতেন, কিন্তু পাশাপাশি তিনি নিজের এলাকায় নতুন পুকুর খননের উদ্যোগ নিয়েছেন। তিনি লিজের এলাকায় পানীয় জলের সমস্যা দূর করতে চান। সেজন্য জল সংরক্ষণের কাজে ছোট ছোট পুকুর খননের কাজ শুরু করেছেন। আপনারা শুনলে অবাক হবেন যে 80-85 বছরের কামে গৌড়াজি ইতিমধ্যেই 16টি পুকুর খনন করেছেন, তাও নিজের পরিশ্রমে। হয়তো তার তৈরি করা পুকুরগুলি আকারে বড় নয়, কিন্তু তার এই প্রচেষ্টা খুব বড়। আজ গোটা এলাকায় এই পুকুরগুলি থেকে একটা নতুন প্রাণ এসেছে। বন্ধুগণ, গুজরাটের বড়োদার একটি উদাহরণও অত্যন্ত প্রেরণাদায়ক। এখানে জেলা প্রশাসন এবং স্থানীয় জনগণ একসঙ্গে মিলে একটি মজাদার অভিযান চালান। এই অভিযানের ফলে আজ বড়োদায় 1000 স্কুলে এবার রেইন ওয়াটার হারভেস্টিং শুরু হয়েছে। একটি অনুমান অনুসারে এইভাবে প্রতি বছর গড়ে প্রায় 10 কোটি লিটার জল অকারণে বয়ে যাওয়া থেকে বাঁচানো যাচ্ছে। বন্ধুগণ, এই বর্ষায় প্রকৃতিকে বাঁচাতে, পরিবেশকে বাঁচাতে আমাদের কিছুটা এই রকম ভাবার, কিছু করার উদ্যোগ নেওয়া উচিত। যেমন অনেক জায়গায় গণেশ চতুর্থী পালন করার প্রস্তুতি শুরু হচ্ছে। হয়তো এইবার কি আমরা চেষ্টা করতে পারি যে
ইকো ফ্রেন্ডলি গণেশজির মূর্তি তৈরি করব আর সেগুলিরই পুজো করব? আমরা কি এমন মূর্তিগুলির পুজো না করে থাকতে পারবো যেগুলি নদী পুকুরগুলিতে বিসর্জন করে দেওয়ার পর জল দূষণ, জলে বসবাসকারী জীবজন্তুদের জন্য সংকটের কারণ হয়ে ওঠে? আমার বিশ্বাস আপনারা এমনটি অবশ্যই করবেন। আর এসব কথার মাঝে আমাদের এটাও মনে রাখতে হবে যে বর্ষা ঋতুতে অনেক অসুখও হয়। করোনার সময়ে আমাদের এগুলি থেকেও সতর্ক থাকতে হবে। আয়ুর্বেদিক ওষুধ, মাড়ের পাচন, গরম জল এসবের ব্যবহার করতে থাকুন, সুস্থ থাকুন। আমার প্রিয় দেশবাসী, আজ 28 জুন তারিখে ভারত তার এক ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে, যিনি একটি সংবেদনশীল সময়ে দেশকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের এই প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী PV নরসিমহা রাওজির আর জন্ম শতবার্ষিকী বর্ষের প্রথম দিন। যখন আমরা PV নরসিমহা রাওজি সম্পর্কে কথা বলি, তখন স্বাভাবিকভাবেই রাজনেতা রূপে তার চেহারা সামনে আসে। এটাও সত্য যে তিনি অনেক ভাষা জানতেন, ভারতীয় এবং বিদেশি ভাষা বলতে পারতেন। তিনি এক ভিন্ন ভারতীয় মূল্যবোধে বড় হয়েছেন। আর অন্যদিকে তাঁর পাশ্চাত্য সাহিত্য এবং বিজ্ঞানেরও জ্ঞান ছিল। তিনি ভারতের সর্বাধিক অভিজ্ঞ নেতাদের অন্যতম ছিলেন। কিন্তু তার জীবনের আরেকটি দিকও রয়েছে যা উল্লেখনীয়, আমাদের জানা উচিত। বন্ধুগণ, নরসিমহা রাওজি নিজের কিশোর বয়সেই স্বাধীনতা আন্দোলনে সামিল হয়েছিলেন। যখন হায়দ্রাবাদের নিজাম বন্দে মাতরম গানকে অনুমতি দিতে অস্বীকার করেছিলেন, তখন এর বিরুদ্ধে আন্দোলনে তিনিও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় তাঁর বয়স মাত্র 17 বছর ছিল। অল্প বয়সেই শ্রীযুক্ত নরসিমহা রাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অগ্রণী ছিলেন। নিজের প্রতিবাদে সরব হতে কোনোভাবেই পিছিয়ে থাকতেন না। নরসিমহা রাওজি ইতিহাসকেও খুব ভালোভাবে বুঝতেন। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে তার এগিয়ে যাওয়া, শিক্ষায় জোর দেওয়া, শেখার প্রবল আগ্রহ আর এসবের পাশাপাশি তার নেতৃত্ব ক্ষমতা সব কিছু অত্যন্ত প্রশংসনীয়। আমার অনুরোধ যে নরসিমহা রাওয়ের জন্ম শতাব্দী বর্ষে আপনারা সকলে তাঁর জীবন ও ভাবনা নিয়ে যত বেশি সম্ভব জানার চেষ্টা করুন। আমি আরেকবার তাঁকে আমার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এবার মনের কথায় বেশ কিছু বিষয়ে কথা হয়েছে। আগামীবার যখন দেখা হবে তখন কিছু অন্য নতুন বিষয়ে কথা হবে। আপনারা নিজেদের বার্তা, নিজেদের ইনোভেটিভ আইডিয়াস আমাকে অবশ্যই পাঠাতে থাকবেন। আমরা সবাই মিলে এগিয়ে যাব আর আগামী দিনে আরও ইতিবাচক হব। যেমনটি আমি আজ শুরুতে বলেছি, আমরা এবছর অর্থাৎ 2020তেই আরও ভালো করব, এগিয়ে যাব এবং দেশও নতুন উচ্চতা স্পর্শ করবে। আমার দৃঢ় বিশ্বাস যে 2020 ভারতকে এই দশকে একটি নতুন দিশা দেখানো বছরে পরিণত হবে। এই ভরসা নিয়েই আপনারাও এগিয়ে যান, সুস্থ থাকুন আর সাথে ইতিবাচক থাকুন। এই শুভকামনা সহ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। शुभकामनाओं के साथ আপনাদের সবাইকে आप सभी का নমস্কার। बहुत बहुत धन्यवाद। नमस्कार।